মন শক্ত করে বসুন। যার জন্য সকলে এতদিন অপেক্ষা করছিলেন, আজ সেটা হতে চলেছে। একদিকে রয়েছে আমাদের সকলের ভালোবাসার পালোয়ান, যজ্ঞ পালোয়ান। আপনারা মন শক্ত করে বসুন, কারণ যজ্ঞকে চ্যালেঞ্জ করতে আসছে আমাদের গ্রামের সবথেকে বড় পালোয়ান, সর্বশক্তিমান ঠাকুর শমশের সিং। ঠাকুর শমশের সিং আর যজ্ঞ পালোয়ান। বাহ যজ্ঞু, বাহ, ওস্তাদকে একেবারে খুশি করে দিলে। খুব খুশি হয়েছি। এসো তোমরা সবাই। শ্বশুর মশাই জোর দিয়ে। যদি আমি শেরে হিন্দের সঙ্গে মোকাবেলা আমাদের এই আখড়া থেকে যদি কেউ যায়, তাহলে আমি তোমাকেই পাঠাবো। আপনার এই অপূর্ণ ইচ্ছাটা আমি নিশ্চয়ই পূরণ করব কাকু।
এখানে কোনো সম্পর্ক নয়, শুধু ওস্তাদ বলো। আমাকে ক্ষমা করে দিও। এবার আপনি আমার ওস্তাদ আর আপনি আমার বাবা মা। যদি তোমাকে আমি ছেলে হিসেবে পেতাম, আমার ছেলেটা কোনো কাজের নয়। স্যার আপনি টেনশন নেবেন না, আমি রাতে সবকটা ফাইল রেডি করে রাখবো। হ্যাঁ স্যার, ওকে স্যার। ছেড়ে দে ওকে। কুস্তি তো খানিকটা আমি তোকে শিখিয়েছিলাম অফিসের কাজ করতে করতে, সেটাও ভুলে গেছিস? আরে অন্তত পক্ষে একটু শিক্ষা তো দিতে পারতি। লজ্জা হয় আমার যে শেরে হিন্দ শামশের সিং এর ছেলে এইরকম দুর্বল হবে। কিরকম ভাবা তুমি? নিজের ছেলেকে অন্য কাউকে দিয়ে আঘাত করাচ্ছ? সত্যিকারের পুরুষের ওপর কেউ হাত দিতে পারে না। দেখ আমাকে, এখন পর্যন্ত গ্রামে কারো সাহস হয়নি আমার সঙ্গে চোখ তুলে কথা বলে। যজ্ঞ, হ্যাঁ, লাইটটা বন্ধ কেন? আর এসব কি? এই লাইট আমি বন্ধ করেছি ডার্লিং। তোমার কথা ভেবে ভেবে আমি খুব কষ্ট পেয়েছি, আর তার জন্য তোমাকে আমি শাস্তি দেব। কি পাগলামো হচ্ছে? বাড়ির সব কটার মাথা খারাপ একই। আমার পাগল বাবা আর তার উপর তুমি, দুটোরই মাথা খারাপ। আর কত টাকা খরচা করেছো এই জঘন্য ড্রেসটাতে? অন্য কোনো পুরুষ হলে আনন্দে পাগল হয়ে যেত, আর এক তুমি একদম নিরস। ইদানিং খুব মুখ চলছে না তোমার? হ্যাঁ, জোর শুধু আমার উপরই খাটাতে পারো, যত পৌরুষ এই চার দেওয়ালের মধ্যেই। খেতে দাও। আর শোনো, রাতে আমি এই ঘরেই কাজ করব, তুমি ছাদে গিয়ে ঘুমিও। আরে আজ তুমি তো সারাদিন কলই করলে না। কারণ আজ তোমার কথা চিন্তা করে আমার সারাটা দিন কেটেছে। আজ তুমি ওই ড্রেসটা পরেছো যা আমি তোমাকে পাঠিয়েছিলাম? হ্যাঁ, কিন্তু আমার বরের জন্য। তুমি কি ওই ড্রেসটাই পরে আছো ময়ূরী? হয়তো। তাহলে তোমার ছবি তুলে আমাকে পাঠাও, আমি ওই পোশাকে তোমার ছবি দেখতে চাই। ফটো তুলে পাঠাবো তো, কিন্তু সবার আগে তুমি কে সেটা বলো। আর এত দিন ধরে আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলছো, সামনে আসো না কেন? ভয় পাও নাকি ময়ূরীকে? ওই দিনটাও খুব তাড়াতাড়ি আসবে যখন আমি তোমার সামনে থাকবো, আর আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে ঘোল খাইয়ে দেব। আর সেদিন আমি জুতো মেরে তোমার স্বাগত জানাবো, বুঝতে পেরেছো মূর্খ? রাখছি। ময়ূরী ছাদে তো ঘুমোবে না। বলেছিলাম না ঘোল খাইয়ে দেব। কে তুমি?
ময়ূরী, এখানে কি করছো? শ্বশুরমশাই, আমি আসলে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। যাও নিজের ঘরে। যাই। কে তুমি? তখন ছিলটা কি? স্বপ্ন ছিল না তোটা? কাল রাতের সারপ্রাইজ কেমন লাগলো? তোমার সঙ্গে দেখা করতে চাই। কাল তো তুমি আমায় জুতো মারতে চেয়েছিলে। তোমার ছোঁয়ায় না জাদু আছে, আর সেই জাদু আমি আবার অনুভব করতে চাই। এর জন্য তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি? যদি আমি তোমার সামনে আসি তাহলে তুমি নিজেকে আমায় সঁপে দেবে। দেখা যাবে। যদি এইরকমই হয় তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব। আরে ইগনোর ময়ূরীকে। যোগ্যও তো নেই, তার মানে যোগ্য সে যে লুকিয়ে লুকিয়ে আমাকে ফোন করে। এই ছেলেটা তো ভারী অদ্ভুত। কাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছিল, আর আজ ফোন করছে কেটে দিচ্ছে। দেখো, আমি তোমার কাছে চলে এসেছি, এখন তুমি সেটাই করবে যা আমি তোমাকে বলবো। অর্ডার ময়ূরীকে? তবে আমি জানি তুমি কে। শ্বশুরমশাই, আপনি? হ্যাঁ, আমি তোমার সেই লোক। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমায় ছেড়ে যেও না। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এটা এটা আসল নাকি? একদম আসল হীরের। যদি তুমি আমার হয়ে যাও তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত গয়না দিয়ে ভরে দেব।
আমি সেরকম মেয়ে নই। আমি তো আপনার এরকম আচরণের কথা আমার বরকে বলে দেবো। যজ্ঞ দাদা, হ্যাঁ, আমার কিন্তু মনে হচ্ছে তোমার মৌরি বৌদির সাথে কিছু একটা চলছে। সত্যি? মানে তুইও ময়ূরীকে আমার দিকে তাকাতে দেখেছিস? হ্যাঁ, আর নয় তো কি, যেভাবে ও তোমার দিকে তাকায় আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি তোমার ওর সঙ্গে কিছু একটা হতে চলেছে। আর তাছাড়া ওর স্বামী দ্বারা তো কিছুই হয় না। যজ্ঞ, হ্যাঁ ওস্তাদ। তোমরা যাও। আমি সেরকম মেয়ে নই। আমি তো আপনার এরকম আচরণের কথা আমার বরকে বলে দেবো। তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। ওই আসলে কথাটা হলো যে তোমার বাবা। এক মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, আপনি একদম টেনশন নেবেন না, আমি আছি তো। স্যার আমি এক্ষুনি আসছি অফিসে, এক্ষুনি। ওকে স্যার, আমাকে অফিসে যেতে হবে। খাবার খেয়ে যাও। খাবার অফিসেই খেয়ে নেব। আর একটা কথা বলছিলাম, তুমি শুনলে না আমার কথা? তুমি অন্যের বিষয়ে আজে বাজে কথা বলা ছাড়া আর কি বলবে বলো? সেই জন্য এসব ফালতু কথা আমরা পরেই করব। আমাকে সবসময় মেজাজ দেখাও কেন তুমি? আমার দোষটা কোথায় যে তুমি একজন খারাপ পালোয়ান? কি বলতে চাইছো তুমি? মানে এটাই যে তুমি নিজেকে প্রুফ করার জন্য অফিসে বিজি থাকো, আর এই চক্করে তুমি এটাও ভুলে গেছো যে তুমি আমার স্বামী, আর আমার স্বামী হিসেবে কিছু কর্তব্য আছে তোমার। ভালো পালোয়ান তো হতে পারলে না, অন্তত একজন ভালো স্বামী তো হও। ময়ূরী, তোমার মতো ফালতু একটা মেয়ের সঙ্গে বিয়ে করে জীবনটা নষ্ট করেছি আমি। যদি ময়ূরী ছেলেকে সব কথা বলে দেয় তাহলে? তুমি তুমি আমাকে এই পোশাকে দেখতে চেয়েছিলে না? বলো কেমন লাগছে? আজ আমার আত্মসম্মানে ঘা লেগেছে, আর আমি চাই যে তুমি ভালোবাসার ওষুধ লাগাও। আমার ছেলের উপর খুব বিশ্বাস ছিল, কিন্তু ও জীবনে কিচ্ছু করতে পারল না। এমনিতেও তোমার মতন হিরেকে ও কোনো দামই দেয় না। তুমি যদি আমার হয়ে যাও তাহলে তোমায় রানী বানিয়ে রাখবো।
আজ সেই দিন চলে এসেছে যার জন্য তোমরা অনেক পরিশ্রম করেছো, কারণ আমি আজ সেই পালোয়ানের নাম ঘোষণা করতে যাচ্ছি যে আমাদের আখড়ার পক্ষ থেকে শেরে হিন্দ কম্পিটিশনে অংশ নেবে। আর সেই পালোয়ান, সেই শক্তিশালী যোদ্ধা যে আমার নাম উজ্জ্বল করবে, অন্য কেউ নয়, সে হলো সন্দীপ। দাঁড়ান ওস্তাদ, এটা ভুল। আমি সন্দীপের থেকে সর্বগুণে ভালো, আর সব কুস্তিতে আমি ওকে হারিয়েছি। তারপরেও আপনি আপনি ওকে চান্স দিচ্ছেন? যজ্ঞ, তোমার মধ্যে শক্তি আছে, কিন্তু তোমার মনটাকে কুস্তির থেকে বেশি এদিক ওদিকে তাকানোটা বন্ধ করাও। একটা কাজ করো, পরের বছরের জন্য তৈরি হও, বুঝতে পেরেছো? কিন্তু ওস্তাদ, বাস, একটা কথাও শুনতে চাই না আমি। সন্দীপ, এদিকে এসো, বেঁচে থাকো। এই চার দেওয়ালের বাইরেও কোনো পৃথিবী আছে? কি বলতে চাইছো? মানে বিয়ে করে আসার পর থেকে তোমার ছেলে আমাকে বাইরে কোথাও নিয়ে যায়নি। হানিমুন তো ছেড়েই দাও, আজ পর্যন্ত একটা সিনেমাও দেখায়নি। যদি এটাই হয় তাহলে কাল আমি তোমাকে নিয়ে যাব। কোথায়? কি যেন বলে, ছাড়ো, ওটা সারপ্রাইজ দেব। তুমি কালকে ছেলেকে কোনো একটা অজুহাত দিয়ে দেবে যে আমার বাপের বাড়িতে কিছু কাজ আছে। ঠিক আছে। এত সকাল সকাল তৈরি হয়ে কোথায় যাচ্ছ তুমি? ভুলে গেছো তো, আমি তোমাকে বলেছিলাম না মাসির মেয়ের বার্থডে পার্টি আছে, আমায় ইনভাইট করেছে। তবে আমি কিন্তু যাব না, অফিসের কিছু কাজ আছে। তোমাকে যাওয়ার জন্য বলছিটা কে? ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আজ ঘুরে বেরিয়ে দারুণ মজা লাগলো। জীবনে প্রথমবার এত আনন্দ পেয়েছি। আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও আমার বাড়ির আশেপাশে যদি তোমায় দেখি তাহলে আমি পুরো পৃথিবীকে বলে দেব এই শমশের সিং কত নীচ একটা মানুষ। তুই চল তাড়াতাড়ি। বাবা আর ছেলের সম্পর্ক অন্য পবিত্র সম্পর্কগুলোর মধ্যে একটা। ছেলে বাবার হাত ধরে সামনে এগিয়ে চলে, সেই বাবাই নিজের পেট কেটে নিজের ছেলেকে সেই যোগ্যতায় পৌঁছান যে সে বড় হয়ে তার মুখ উজ্জ্বল করতে পারে। কিন্তু কখনো এটা শুনেছেন যে বাবা তার নিজের স্বার্থের জন্য নিজের সন্তানের অস্তিত্বকেই সংকটে ফেলে দেয়?
নমস্কার, আমি হলাম দীপশিখা নাগপাল, আর আজ আমরা দেখছি কলিযুগের এক পিতার কাহিনী, যিনি নিজের স্বার্থের জন্য পিতা পুত্রের পবিত্র সম্পর্ককে একেবারে নষ্ট করে দিয়েছেন। শমশের কুস্তির জগতে সফলতা পেয়েছিলেন, কিন্তু তার অর্থ, সম্পদ আর প্রতিপত্তির পিছনে একটা কালো মনের মানুষ লুকোনো ছিল। শমশেরের অপরাধে ময়ূরীরও সম্পূর্ণভাবে হাত ছিল, কারণ ময়ূরী স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে অপবিত্র করে তুলেছিল। শমশের আর ময়ূরীকে আলাদা করে মালখান ভেবেছিল যে ওদের সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু ও আর কি জানতো যে এই সম্পর্ক বিষাক্ত সাপের মতো ছিল, যা তার জীবনে বিষ ঢালতে চলেছিল। কিচ্ছু বুঝতে পারছি না যে আমার ছেলে এই ব্যাপারগুলো কি করে জানলো। আর কোনোদিনও আমার বাড়ির আশেপাশে যদি তোমায় দেখি, তাহলে আমি পুরো পৃথিবীকে বলে দেব এই শমশের সিং কত নীচ একটা মানুষ। ও এটাই ভাবছে যে ওর ছেলে এটা কি করে জানতে পারলো। হ্যালো, আরে দাদা বাবু, তোমার বউ তোমার বাবার সাথে হোটেলে রাসলীলা চালাচ্ছে। যদি বিশ্বাস না হয় নিজেই গিয়ে একবার দেখো। এই বুড়োটাই বা গেল কোথায়? অসহ্য লাগছে এই বাড়িতে আমার। আর একবার ট্রাই করে দেখি। কি লুকোচ্ছ? ও কিছু না। দেখাও। আমি ভাবলাম তোর নাগর, ও সরি, শ্বশুর তোকে লাভ লেটার পাঠিয়েছে। দেখছিস কি? হ্যাঁ, যা খাবার নিয়ে আয়। এক মিনিট। ময়ূরী, আমার প্রাণ, আমাকে ক্ষমা করে দিও। আমি কসরত করছিলাম, এক্ষুনি তোমার কল দেখতে পেলাম। কাল ছেলে অফিস যাওয়ার পর আমি তোমার ঘরে আসব। আমি তোকে বারণ করেছিলাম না আমার বাবার থেকে দূরে থাকবি, কিন্তু তুই শুনবি না, তাই না? এইবার আমার মতন করে বোঝাবো তোকে। মারো তুমি যত ইচ্ছে তোমার। আসল পুরুষ তোমার বাবা। আজ আমি তোর ওই নাগরকে ছাড়বো না। আজ হয় ও থাকবে না, না হলে আমি, বুঝেছিস? এই শমশের সিং, বাইরে বেরো। খুব বড় পালোয়ানে ঘুরে বেড়াস তো? আয়, তোকে তোর ক্ষমতা দেখাচ্ছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আমাকে দেখে কি তোর পা কাঁপছে নাকি? আয়, আসল পুরুষ হলে আমার সামনে আয়। আয়।
শমশের সিং, আজ আমি তোর নাম ধুলায় মিশিয়ে দিয়েছি। ওর খুব বড় পালোয়ান না তুই? আয়, তোকে তোর ক্ষমতা দেখাচ্ছি। ময়ূরী, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি নিজেকে শেষ করে ফেলছি। ময়ূরী, তুমি তুমি এরকম কিচ্ছু করবে না। দেখো দেখো, তোমাকে ছাড়া আমি মরে যাব। দেখো, তুমি আমাকে বলো না কি হয়েছে। তোমার ছেলে আমাকে পশুদের মতো পিটিয়েছে, আর তারপর যে কোনো অনৈতিক সম্পর্কে পদার্পণ করা মানুষ এই কথাটা নিশ্চয়ই জানে, যেদিন তার মুখোশ খুলবে সেদিন তার আর তার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু তা সত্ত্বেও ক্ষণিক সুখের কারণে সে নিজের সম্মানের জীবন বাজি রাখতেও রাজি হয়ে যায়। আর যখন তার পাপের ঘোড়া পূর্ণ হয়, তখন তার কাছে আফসোস ছাড়া আর কোনো রাস্তা পড়ে থাকে না। শমশের আর ময়ূরীর এই অত্যন্ত লজ্জাজনক সম্পর্ক এবার রক্তে রঞ্জিত হতে চলেছিল। ময়ূরী, ময়ূরী, এবার আমি আমার ছেলেকে কিছুতেই ক্ষমা করব না। তোমার মতো পালোয়ারের চোখে জল মানায় না। তোমাকে রাগ করাই মানায়। ওর ওপর যত রাগ আছে আগুন জ্বালিয়ে দাও, শেষ করে ফেলো তোমার ছেলেকে, যাতে ও আমাদের দুজনের ভালোবাসায় বাধা হয়ে না দাঁড়ায়। ও মরে যাবার পর তুমি আমার সঙ্গে থাকবে তো? তুমি বাড়ি যাও, ও কাল সকালবেলা সূর্য দেখতে পাবে না। যাও। ময়ূরী, ময়ূরী, ময়ূরী কোথায় গেল? তোকে আজ আরে বৌদি, তুমি এখানে কি করছো? ওই আমি ঘুমোতে এসেছি। কেন, কি হয়েছে? আর তোমার
মুখে এরকম আঘাতের দাগ কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে আমার আর বরের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল, তাই আমি এখানে ঘুমোতে আসলাম। ময়ূরীর গায়ে হাত দিয়েছিস? ওর কাজে তোর গা জ্বলছে যে ও আমাকে ভালোবাসছে তাই? হ্যাঁ, তাহলে তুই কেন করতে পারিসনি? আরে দাদাবাবু, রক্ত! ওস্তাদ, ওস্তাদ! যজ্ঞ, তুই অনেক বড় ভুল না না ওস্তাদ, করেছিস। না তোকে ওর সঙ্গে চলে যেতে না, হবে। তুইও মরবি। এটা কি করছেন ওস্তাদ? আমি তো আপনার শিষ্য, আর আমি তো আপনার জন্য প্রাণও দিতে পারি। যদি আপনি আমাকে বলতেন তো আমি এই কাজটা করে দিতাম, কিন্তু আপনিই করে দিয়েছেন। ওস্তাদ, এই লাশটাকে লুকানোর জন্য আমি আপনাকে সাহায্য করব। তুই যা, আচ্ছা ওস্তাদ। একটা গাড়ি নিয়ে আয়। ওর এই লাশটাকে ফেলে দিয়ে আসতে হবে। ঠিক আছে ওস্তাদ, তাই হবে। যা। আমি যজ্ঞু। ওস্তাদ, আমি যজ্ঞু বলছি, দরজাটা খুলুন। ওস্তাদ, ওস্তাদ, আমি যজ্ঞু। লাশটা ফেলে আসতে হ্যাঁ হবে। হ্যাঁ ওস্তাদ। স্যার, এই লোকটা নিজের ছেলেকে মেরে ওর লাশটাকে এই বস্তায় পুরে দিয়েছে। নিয়ে চলো একে। যেই হাত আঙুল ধরে ছেলেকে হাঁটা চলা শিখিয়েছিল, সেই হাতই নিজের সন্তানকে শেষ করে দিল। এই ঘৃণিত অপরাধের জন্য আজ শমশের জেলের গড়াদের পিছনে, আর তার উপর আইনি মামলা চলছে। ময়ূরী আর অন্যরা যারা এই হত্যায় যুক্ত ছিল তাদের উপর তদন্ত করা হচ্ছে। এই ঘৃণিত অপরাধের জন্য কোথাও না কোথাও মলখান দায়ী ছিল, কারণ সে তার স্বামী হওয়ার দায়িত্ব পালন করেনি। নিজের জীবনের সমস্যায় সে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে সে ময়ূরীকে শুধু একাই ছেড়ে দেয়নি, বরং তার প্রতি হিংস্রও হয়ে উঠেছিল। আর তাই ময়ূরী তাকে ঘৃণা করত। জীবন সবসময় বালির মতো মুঠির থেকে বেরিয়েই যায়। আর এই ছোট্ট জীবনে মানুষের উদ্দেশ্য শুধু সুখভোগ করাই নয়, বরং নিজের আদর্শ নিয়ে বেঁচে থাকা উচিত, যাতে আমরা পরবর্তী প্রজন্মকে প্রেরণা দিতে পারি। এরই সঙ্গে আমি দীপশিখা নাগপাল এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন আর সত্য গল্প নিয়ে, ক্রাইম অ্যালার্টের একটা নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।